আজকের গল্পটা এমন এক অ্যাডভোকেটকে নিয়ে যে জীবনে একটা কেসও হারেনি। সারা পৃথিবীতে তার এতটাই পপুলারিটি যে একদিন তাকে এক শয়তান বা ডেভিল হায়ার করে, আর তারপর থেকে তার জীবনে নেমে আসে একটার পর একটা কালো অধ্যায়। এমন সব ঘটনা তার জীবনেই ঘটতে থাকে যা মেনে নেওয়া একটা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু শেষ অবধি সেই অ্যাডভোকেট কি ডেভিলের হাত থেকে রক্ষা পায়, নাকি এভাবেই তার জীবনটা শেষ হয়ে যায়? তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পটা শুরু হয় কোর নামের একটা জায়গায়। এখানে একটা মামলা চলছে। একটা মেয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছিল তার টিচার কিভাবে তাকে আর তার বন্ধুদেরকে অ্যাবিউজ করেছিল। এই কেসটা আসলে একটা চাইল্ড মলেস্টেশনের কেস ছিল, আর এই কেসটা লড়ছিল কেভিন লোম্যাক্স নামের একজন অ্যাডভোকেট। সে এখন পর্যন্ত তার জীবনে একটা কেসও হারেনি। তবে মেয়েটার সমস্ত বয়ান শোনার পরে আর তার ক্লায়েন্ট কেটিসের বেশ কিছু অঙ্গভঙ্গি দেখার পরে কেভিন বুঝতে পারে তার ক্লায়েন্টই আসল দোষী। এটা বুঝতে পেরে কেভিন জজের কাছে কিছু সময়ের জন্য বিরতি চায়। কেভিন এরপর তার ক্লায়েন্টকে অনেক কথা শোনায়। এরপর সে বাথরুমে চলে যায়। সে বুঝতে পারছে না আসলে এই মুহূর্তে তার কী করা উচিত, বা সে কী বা করবে। সে যদি সত্যের সঙ্গে থাকে তাহলে তাকে এই কেসটা হারতে হবে, কিন্তু সে তো আজ পর্যন্ত কোনো কেসই হারেনি। তখন সে ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে নিজের দিকে দেখতে থাকে। এই ঘটনাটা অবশ্যই মনে রাখবেন, কেননা এটা আজকের গল্পের সবচাইতে ইম্পর্টেন্ট একটা মুহূর্ত, যেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। তো যাই হোক, তখন ওয়াশরুমে লেরি নামের এক সাংবাদিক চলে আসে। সে কেভিনের বন্ধুও। সে কেভিনকে একটু উস্কানিমূলক কথাবার্তা বলে। লেরি কেভিনকে বলে এমন একজন ইয়ং অ্যাডভোকেট যে কিনা কখনো কোনো কেস হারেনি, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, আজ তার বলার মতো কিছুই নেই, আজ তো তোমাকে হারতেই হবে। এই কথাবার্তাগুলো বলে লেরি সেখান থেকে চলে যায়। এইসব শুনে কেভিন খুব রেগে যায় আর মনে মনে জেদ করে যেভাবেই হোক সেই কেসটা জিতবেই। এরপর আবার কোর্টের কাজ শুরু হলে কেভিন তখন ক্রস এক্সামিনেশনের দ্বারা ভিকটিমের ক্রিয়েটিবিলিটি করে দেয়। ফলে এখানে ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত জজ কেসটিকে নির্দোষ ঘোষণা করতে বাধ্য হন, আর প্রত্যেকবারের মতো এবারও কেভিন লোম্যাক্স কেসটা জিতে যায়। এবার কেভিনের পপুলারিটি এতটাই বেড়ে যায় যে একদিন নিউ ইয়র্ক সিটির একজন খুব ধনী লো ফার্ম থেকে কেভিনের জন্য একটা অফার আসে। তাকে সেখানে জুরি সিলেকশনের জন্য যেতে হবে। এখানে জুরি হলো কিছু ইন্ডিভিজুয়াল লোক যারা জাজকে যে কোনো ডিসিশন নিতে সাহায্য করে, যদিও আমাদের দেশে এরকম জুরি সিস্টেম নেই। যাই হোক, নেক্সট উইকে কেভিন তার ওয়াইফকে নিয়ে তৈরি থাকতে বলে, আর তাদের যাওয়ার সব খরচ বহন করবে লো ফার্ম। কেভিন তো প্রথমে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু পরে এই কাজের জন্য টাকার পরিমাণ দেখে সে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কেভিন তার বাবা সম্পর্কে কিছু জানে না, কেননা তার বয়স যখন 3 বছর তখন তার বাবা তাকে ছেড়ে চলে যায়। এজন্য তার জীবনে তার মায়ের গুরুত্ব অনেক। সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে সে নিউ ইয়র্কে যাবে কিনা। তার মা এলাইস তাকে বলে শুধুমাত্র এক জুডি সিলেকশনের জন্য তারা তোমাকে কেন নিয়ে যাচ্ছে। আসলে কেভিনের মা এলাইস কেভিন আর তার ওয়াইফের নিউ ইয়র্কে যাওয়াটা নিয়ে সন্তুষ্ট ছিল না। এলাইস একজন রিলিজিয়াস বা ধর্মপরায়ণ মহিলা। সে কেভিনকে বলে তুমি যেই জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটা ডেমনদের বা ডেভিলদের। এইসব শোনার পর কেভিন কিছু বিশ্বাস করে না, তাই সে তার মাকে বিদায় জানিয়ে রওনা হয়। কেভিন তার ওয়াইফ মেরিকে নিয়ে নিউ ইয়র্ক শহরের দিকে রওনা হয়। এরপর আমরা দেখতে পাই নিউ ইয়র্ক শহরে জুরি সিলেকশন চলছে। কেভিন সেখানে জুরি সিলেকশনের অসাধারণ ক্ষমতা দেখায়। তার এই ট্যালেন্ট সেই লো ফার্মের হেড জন মেরিটনের চোখে পড়ে। এই জন্য জন তখন তার অফিসে কেভিনকে ইনভাইট করে আর তাকে এই হাই র্যাঙ্ক জবের অফারটা দেয়। কেভিনও তার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা দেখতে পাই কেভিন আর তার ওয়াইফ মেরি নিউ ইয়র্কের একটা জনবহুল এলাকা মানহাট্টার একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়। কেভিন আর মেরি এমন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেখে খুবই অবাক হয়ে যায়। এটা ছিল তাদের কাছে একটা স্বপ্নের মতো। মেরি তখন কেভিনকে বলে তুমি তো তোমার কাজে খুবই ভালো, নিশ্চয়ই তারা কোনো কাজের জন্য প্রচণ্ডভাবে তোমাকে চাই। কেভিন তখন বলে হতে পারে। এরপর আমরা দেখতে পাই কেভিন তার নতুন অফিসে যায়। সেখানে অফিসের সবাই নিজেদের পরিচয় দিয়ে কেভিনের সাথে পরিচিত হয়। সেখানে ক্রিস্টাবেলা নামের একজন কলিগের দিকে কেভিন খুব আকৃষ্ট হয়ে পড়ে। কেভিনের প্রথম কেস ছিল দ্য ময়েস কেস। সে তার এই কেসের ক্লায়েন্ট ফিলিপ ময়েসের সাথে দেখা করতে একটা পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে গিয়ে কেভিনের বেশ অদ্ভুত লাগে। দেখলে মনে হয় সেখানে হয়তো কোনো তন্ত্রমন্ত্র বা সাধনা করা হয়। তো কেভিনের ক্লায়েন্ট মানে ময়েসের ওপর অভিযোগ ছিল সে নাকি একটা জ্যান্ত ভেড়ার জিহ্বা কেটে নিয়েছে, আর কেভিনের তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এই কেসটা জেতা তার জন্য একটু কঠিনই হয়ে পড়বে, কেননা এই লোকটা তার ঘরে কালো জাদুর প্র্যাকটিস করে। তো লোকটা তাকে ভেড়ার জিহ্বাটা বের করে দেখায় আর তাকে জিজ্ঞাসা করে সরকারের হয়ে কে কেসটা লড়বে। কেভিন তাকে নামটা বলে। এরপর কেভিন যখন তার কাছে জানতে চাই সে সব কী করছে, তখন লোকটা বলে এটা নীরবতা তৈরি করবে। তারপর লোকটা কেভিনকে চলে যেতে বলে।
এখানে এসে কেভিন কিছুই বুঝতে পারে না। এরপর আমরা দেখতে পাই কোর্টে সেই মামলার কাজ শুরু হয়ে গিয়েছে। হিয়ারিংয়ের সময় কেভিন জজকে বলে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে, সবার তার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে, আর মহেজও সেটাই করেছে। এসব বলার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেভিন সবার সামনে তুলে ধরে। এদিকে সরকার পক্ষের উকিল গলায় সমস্যার কারণে কিছুই বলতে পারে না। এটা দেখে কেভিন বুঝতে পারে ময়জি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। তো যাই হোক, সব কিছু নিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে জজ ময়জকে নির্দোষ ঘোষণা করে, ফলে এই কেসটাও কেভিন জিতে যায়। এদিকে কেভিন আস্তে আস্তে তার এসব কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, আর সে তার ওয়াইফ মেরিকে ঠিকমতো সময়ও দিতে পারে না, ফলে মেরির আস্তে আস্তে খুব একা ফিল হতে শুরু করে। অন্যদিকে এক কোটিপতি যার নাম এক্সকুলেন তার ওয়াইফ, বাচ্চা আর বাড়ির কাজের বুয়াকে খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে গিয়েছিল, আর এই কেসের ভারও জন মিল্টন কেভিনের উপর ছেড়ে দেয়। কিন্তু সেই লো ফার্মের ম্যানেজিং পার্টনার এডি বার্জন এতে সম্মতি দেয় না, কিন্তু জন মিল্টন তার ডিসিশনে একদম অনড় ছিল। এই জন্যই কেভিনের এই কেসটা লড়তে হয়। এই কেস নিয়ে কেভিন আরও বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মেরি ধীরে ধীরে খুব একা ফিল করে। একা থাকতে থাকতে মেরি একটা সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে তার বন্ধুবান্ধবদের মধ্যেও ডেমন দেখতে পায়। কেভিন বাসায় আসলে মেরি তাকে সব কিছুই বুঝিয়ে বলার চেষ্টা করে। তখন কেভিন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, আমরা একটা বেবি নিয়ে আসবো, যেন তুমি আর একা ফিল না করো। এদিকে কেভিন ধীরে ধীরে তার কলিগ ক্রিস্টেবেলার প্রতি দুর্বল হয়ে পড়তে শুরু করে। শুধু তাই নয়, সে মেরির মধ্যে তাকেই কল্পনা করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই কেভিনের মা অ্যালাইসও নিউ ইয়র্ক শহরে চলে এসেছে। মূলত কেভিন মেরির এই অবস্থা দেখে তার মাকে এই শহরে নিয়ে এসেছে। তো কেভিন যখন তার মাকে জন মিল্টনের সাথে পরিচয় করিয়ে দেয়, তখন এলাইস একটু অদ্ভুত ব্যবহার করে। তার ব্যবহারে তার মনে হচ্ছিল সে জনকে চেনে, অথবা সে তাকে পছন্দ করেনি। পরদিন ভোরবেলা কেভিন দেখে তার মা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। তার মা তাকে বলে, আমি চলে যাচ্ছি, আমার এই জায়গাটা একদমই পছন্দ হয়নি। কিন্তু কেভিনের কাজে তাড়া থাকায় সে শুধু তার মাকে বলে আরও কিছুদিন সেখানে থেকে যেতে। এলাইস তাকে বলে, এই জায়গাটা তোমাদের জন্য একদমই নিরাপদ না। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জন মিল্টন আর কেভিন একটা মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছে। তো মেট্রোতে যাওয়ার সময় জন মিল্টন একটা লোকের দিকে একভাবে তাকিয়ে থাকে, আর এটা দেখে লোকটা খুবই বিরক্ত হয়ে যায়। তখন মিল্টন লোকটাকে ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলে। লোকটা শুনে শান্ত হয়ে যায়। কেভিন কিছু বুঝতেই পারে না যে এখানে কি হলো। আসলে মিল্টন ওই লোকটাকে বলে যে তার ওয়াইফ তার সাথে কিভাবে চিট করছে, আর এখানে এসে আমরা মিল্টনের এক অদ্ভুত শক্তির ব্যাপারে জানতে পারি। অন্যদিকে মেরি বাসায় একদম একা হয়ে পড়েছে। একদিন রাতে সে দেখতে পায় একটা বাচ্চা তার শরীরের ভেতরের পার্টস নিয়ে খেলা করছে। সে খুবই ভয় পেয়ে যায়। কেভিন বাসায় ফিরলে সে যখন তাকে সব কথা খুলে বলে, তখন কেভিন তাকে বলে, এগুলো নিয়ে টেনশন করো না, এগুলো পুরোটাই তোমার ইমাজিনেশন। এরপর মেরি কেভিনকে বলে, ডক্টর আমাকে বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না। সব কিছু মিলে মেরির অবস্থা খুবই খারাপ হতে থাকে। সে কেভিনকে আবার আগের জায়গায় ফিরে যেতে বলে, কিন্তু কেভিন তাতে রাজি হয় না। অন্যদিকে সব কিছু শোনার পর জন মিল্টন তাকে এই কেসটা থেকে সরে যেতে বলে, কেননা মেরি অনেক বেশি অসুস্থ। কিন্তু কেভিন তার এই কাজে এতটাই মগ্ন হয়ে গিয়েছে যে সে মিল্টনকে বলে, আমার যদি আমার ওয়াইফের জন্য এই কাজটা ছেড়ে দেওয়া লাগে, তাহলে আমি তাকে ঘৃণা করতে শুরু করব। এদিকে ভোরবেলা এডি বার্জন মানে লো ফার্মের ম্যানেজিং পার্টনার কেভিনকে বলে, তুমি আমার সঙ্গে কম্পিটিশনে নেমেছ। কিন্তু কেভিন তার কথার কিছুই বুঝতে পারে না। তখন এডি বলে, ফার্মের চার্টারে সে তার নাম দেখতে পেয়েছে, আর এমন করলে সে ফার্মের সব ইল্লিগাল কার্যক্রমের কথা ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিকে জানিয়ে দেবে। কিন্তু এইসব ব্যাপারে কিছুই কেভিন জানতো না, তাই সেই সব কথা মিল্টনকে জানায়। এই কথাবার্তা শোনার পর মিল্টন এডিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, আর এখানেই আমরা দেখতে পাই সে তার ডেমনিক পাওয়ার ব্যবহার করে। দেখা যায় কিছু ভিক্ষুক এডির পিছু নিয়েছে, কিন্তু তারা কিছুক্ষণ পরপর অদৃশ্য হয়ে যাচ্ছিল। ভিক্ষুকগুলোর চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তারপর ওই ভিক্ষুক তিনজন তার পিছু করতে করতে তাকে সেন্ট্রাল পার্কে গিয়ে মেরে ফেলে, আর দৃশ্যটা মেরি দেখে ফেলে। এটা দেখার পর সে আরও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে কেভিন এক্সকুলানের কেসটার জন্য সব কিছুই তৈরি করছে। সে এক্সকুলানের সেক্রেটারি মেলিসাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কথাবার্তা শুনে বুঝতে পারে এক্সকুলানই আসলে অপরাধী। সে আরও বুঝতে পারে এক্সকুলান আর মেলিসা দুজনেই মিথ্যা কথা বলছে। আসলে এক্সকুলানের তার স্ত্রীর সাথে একটা কন্ট্রাক্ট সাইন করা ছিল, আর সেটা হচ্ছে সে যদি কখনো কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তার সব সম্পত্তির মালিক হবে তার ওয়াইফ। তো যখন এক্সকুলানের ওয়াইফ তার আর মেলিসার অবৈধ সম্পর্কের কথা জানতে পারে, তখন এক্সকুলান তার ওয়াইফ, বাচ্চা আর কাজের বুয়াকে মেরে ফেলে। সব কিছু বুঝতে পেরে কেভিন এবার একেবারেই কনফিউজড হয়ে পড়ে। সে এই মুহূর্তে আসলে কী করবে, সেই ব্যাপারটা মিল্টনকে জানায়। মিল্টনকে বলে যেভাবেই হোক এই কেসটা তাকে জিততেই হবে, আর কেভিনও হারতে রাজি ছিল না।
তাই সে অনেক পরিকল্পনা করে কোর্টে এমনভাবে সব কিছু উপস্থাপন করে যাতে সে কেসটা জিতে যায়, ফলে এক্সকুলার নির্দোষ প্রমাণিত হয়। এরপর দেখা যায় মেরি একা একা কোথাও একটা বেরিয়ে গেছে। কেভিন তাকে খুঁজতে খুঁজতে একটা চার্চে পায়। মেরির অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়েছে। কেভিন দেখে মেরি একটা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে চার্চে বসে আছে। তার কি হয়েছে জানতে চাইলে মেরি বলে জন তাকে টর্চার করেছে। কিন্তু এই কথাটা কেভিন কোনোভাবেই মানতে রাজি নয়, কেননা জন মিল্টন সারাদিন তার সাথেই কোর্টে ছিল। তাকে বিশ্বাস করানোর জন্যই মেরি তার শরীর থেকে কম্বলটা সরিয়ে ফেলে। কম্বলটা সরালে কেভিন দেখে মেরির শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কেভিন মনে করে মেরি হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে তার নিজের শরীরে এইভাবে আঘাত করেছে। তাই কেভিন বাধ্য হয়ে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে আসে। হাসপাতালে তাকে রেখে আসার সময় মেরি তাকে বলে, তুমি এতদিন ধরে যে ব্লাড মানি ইনকাম করেছো, মানে অপরাধীদের জিতিয়ে দিয়ে টাকা ইনকাম করেছো, তার জন্যই সৃষ্টিকর্তা আমাদেরকে শাস্তি দিচ্ছে। কথাটাকে কেভিন খুব একটা পাত্তা না দিয়ে চলে যায়। এরপর আমরা কেভিনকে এডির ফিউনারেলে দেখতে পাই। এখানে যাওয়ার পর কেভিনের কিছুই ভালো লাগে না। সে মনে মনে খুবই গিল্টি ফিল করতে শুরু করে, কেননা সে বুঝতে পারে সে অপরাধীদেরকে সঙ্গ দিচ্ছে। তাই কেভিন সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। বাইরে আসলে এডির মিথ নামের এক ফ্রেন্ড তাকে কিছু বলতে চায়। সে তাকে বলে, আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন, আর আপনি যার হয়ে কাজ করছেন মানে মিল্টন, সে খুব খারাপ একজন লোক। তারপর সে কেভিনকে মিল্টনের সব খারাপ কাজের কথা জানায়। সে তাকে আরও বলে, কোন নামের এই জায়গায় আপনি যেই স্কুল টিচারকে বাঁচিয়েছিলেন তার গাড়িতে একটা ছোট্ট মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। অন্যদিকে সেই একই সময়ে এডির ফিউনারেলে চার্চে মিল্টন তার একটা আঙ্গুল পানির মধ্যে ডুবাতেই সেই পানি ফুটতে শুরু করে, আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে মিথকে ধাক্কা দেয়। মিথ সেখানেই মারা যায়। এখানে আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যায় যে মিল্টনের কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে, আর এডিকেও সে মেরেছে। এদিকে কেভিনের মা অ্যালাইস আর কেভিনের কেস ম্যানেজার পাম মেরিকে দেখার জন্য হসপিটালে এসেছে। সেখানে যাওয়ার পর যখন কেভিন তার মা অ্যালাইসকে সাইডে নিয়ে যায়, তখন মেরি পামের মধ্যে একটা ডেমনের চেহারা দেখতে পায়। তখন একটা আয়না দিয়ে মেরি পামকে আঘাত করে আর তাকে সেখান থেকে বের করে দেয়। তারপর সে নিজেকে ওই রুমের মধ্যে আটকে রাখে। কেভিন মেরিকে দরজা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু মেরি তার কোনো কথাই শোনে না। সে ভাঙা আয়নাটার কাঁচ হাতে নিয়ে কেভিনকে বলে সে তাকে অনেক ভালোবাসে, আর তারপর সে ওই কাচের টুকরা দিয়ে সুইসাইড করে। কেভিন এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সব কিছু মিলিয়ে কেভিনের সন্দেহ হয়, তাই সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে। তখন অ্যালাইস তাকে বলে যে সে তার কাছে একটা কথা লুকিয়েছিল। সে বলে, মিল্টনই তোমার আসল বাবা। মিল্টনের সাথে অনেক বছর আগে অ্যালাইসের দেখা হয়েছিল। এজন্যই প্রথম যেদিন কেভিনের মায়ের সাথে মিল্টনের দেখা হয়েছিল সেদিন সে অদ্ভুত ব্যবহার করেছিল। কেভিন এরপর হাসপাতাল থেকে বের হয়ে সোজা মিল্টনের কাছে যায়। সেখানে গিয়ে তারা যখন কথাবার্তা বলে, তখন মিল্টন স্বীকার করে যে সেই মেরির এই অবস্থা করেছে। এই কথা শুনে রাগে কেভিন মিল্টনের উপর শ্যুট করে, কিন্তু তাতে মিল্টনের কিছুই হয় না। তখন সেই কথাটা রিভিল করে যে সে আসলে কোনো মানুষ না, সে একজন শয়তান বা ডেভিল, আর কেভিন একজন ডেভিলের সন্তান। আর এই কারণেই কেভিন তার জীবনে কোনো কেস হারেনি, আর এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কেভিন তখন তার জীবনে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তার জন্য মিল্টনকে দায়ী করতে থাকে। তখন মিল্টন বলে, আমি তো তোমার জন্য শুধু স্টেজটা সেট করেছিলাম, কিন্তু তুমি তো নিজে অপরাধীদের সঙ্গ দেওয়া শুরু করেছিলে। এরপর কেভিন তার নিজের ভুল বুঝতে পারে। আসলে সারা জীবন তার মধ্যে জেদার একটা নেশা কাজ করেছিল, যার কারণে আজ তাকে মেরিকে হারাতে হলো। ঠিক সেই সময় সেখানে ক্রিস্টাবেলা আসে, যার প্রতি কেভিন আকৃষ্ট হয়ে পড়েছিল। তখন মিল্টন তাকে বলে, এই ক্রিস্টাবেলা তোমার বোন, তবে আমি চাই তোমার একটা বাচ্চা হোক, যেই বাচ্চা হবে যিশু বিরোধী। কেভিনকে দেখে মনে হচ্ছিল হয়তো মিল্টনের কথা সে মেনে নিয়েছে, কিন্তু হঠাৎ করে সে নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে বসে। মানে এবারও শয়তান কেভিনের জন্য একটা স্টেজ সেট করে রেখেছিল, কিন্তু এবার কেভিন আর ভুল না করে সঠিক রাস্তাটাই বেছে নিয়েছে। তখন মিল্টন রাগে ফেটে পড়ে আর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে ক্রিস্টাবেলা সেখানে পড়েই মারা যায়। আমরা দেখতে পারি মিল্টন তার ডেমনিক রূপে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সে অ্যাঞ্জেলে পরিণত হয়ে যায়। তখন তাকে দেখতে হুবহু কেভিনের মতোই দেখা যায়। এরপর গল্পে একটা নতুন টুইস্ট দেখা যায়। গল্পটা আবারও শুরুতে চলে যায়, যেখানে দেখা যায় কেভিন তার ওয়েডিং রিং খুলে আয়নার দিকে তাকিয়ে আছে। আর এই দৃশ্যটার কথাই কিন্তু আপনাদের সবাইকে মনে রাখতে বলেছিলাম। তো আয়নার দিকে তাকিয়ে সে তারপর ফিউচারটা দেখে ফেলেছে। আজ যদি সেই কেসটা জিতে যায়, মানে সে যদি অপরাধীদের জিতিয়ে দেয়, তাহলে তার সাথে এমনটাই ঘটবে। এবার সময় এসেছে ডিসিশন নেওয়ার। কেভিন আদালত কক্ষে চলে আসে। সেখানে সে মেরিকে জীবিত দেখে খুবই খুশি হয়। আদালতের কাজ আবারও শুরু হয়। কেভিন কিছুক্ষণ চিন্তাভাবনা করে সে জজকে জানায় যে সে তার ক্লায়েন্টের হয়ে লড়তে চায় না,
এই কাজের জন্য তাকে ল প্র্যাকটিস থেকে ডিসমিস করার ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু কেভিন তারপরও সিদ্ধান্ত নেয় সে সত্যের সাথেই থাকবে। এরপর যখন সে আর ম্যারি আদালত থেকে বের হয়ে যায়, তখন রিপোর্টার লেরি তাকে বলে সে কেভিনের একটা হাই প্রোফাইল ইন্টারভিউ নিতে চায় আর এটা তাকে ফেমাস করে তুলবে। কেভিন প্রথমে রাজি না হলেও মেরি তাকে এনকারেজ করায় সে রাজি হয়ে যায়। তারপর তারা চলে যাওয়ার পর দেখা যায় লেরি জন মিল্টনে পরিণত হয়ে যায় আর এটা বলে যে অহংকার আমার প্রিয় অপরাধ। এর মানে হলো ডেভিল আবারও কেভিনের মধ্যে একটা স্ট্রেস তৈরি করেছে, যেখানে কেভিন আবারও ফেঁসে গিয়েছে। আর এর মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ডেভিল বা শয়তান থাকে, সে আমাদের সবসময় ভুল রাস্তায় নিয়ে যেতে চায়। রাগ, হিংসা, ক্রোধ, অহংকার সবসময় আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই গল্পটা আমাদের এমনটাই বুঝিয়েছে, ডেভিল বা শয়তান সবসময় আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুরোটাই আমাদের উপর নির্ভর করে আমরা কোন রাস্তাটা বেছে নেব। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু।